নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই চ্যানেলে। আমরা প্রত্যেকে জানি যে আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের 6 তারিখে সিটেটের যে এক্সামিনেশন সেটা হতে চলেছে। আর পরীক্ষা যত এগিয়ে আসছে তত কিন্তু আমাদেরকে যে বিষয়টায় জোর দিতে হবে সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলোকে বেশি করে চর্চা। আর একটা বিষয় আমি বিগত ভিডিওতেও বহুবার বলেছি এবং খুব জোর দিয়ে এবারও বলছি যে সিটেটে খুব ভালো ফল করা, এমনকি পাশ করার বিষয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটা সেটা হচ্ছে সিডিপি। সেটা একদম সিডিপি কোর সাবজেক্ট এবং অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, প্রত্যেকটা ক্ষেত্রেই যে পেডাগজির প্রশ্নগুলো, সেই পেডাগজির প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র কেউ যদি কোনো কন্টেন্ট ছাড়াই শুধু পেডাগজিতে কনসেন্ট্রেট করে, ফোকাস করে, তাহলে কিন্তু সে সিটেটে খুব ভালো ফল করবে এবং অবশ্যই পাস তো করবেই। তাহলে চলুন বন্ধুরা, বিগত বছরে এই পেডাগজি এবং সিডিপি রিলেটেড যে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আজকে থেকে আমরা চর্চা শুরু করব। তাহলে এটা আগামীতে আমাদের পরীক্ষায় অনেকটাই হেল্পফুল হবে। আর আজকে আমরা যে বিষয়গুলো শুরু করছি সেটা হচ্ছে অঙ্কে কী ধরনের পেডাগজির প্রশ্নগুলো এসেছে সেগুলো একটু চর্চা করে নেব। প্রথমে আপনারা স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে according to NEP 2020, Olympiads and competitions in various subjects will be dash across the country, made it easier, strengthened, or discouraged, or reduced. মানে এনইপি 2020 অনুযায়ী দেশ জুড়ে যে বিভিন্ন বিষয়ে অলিম্পিয়াড এবং সে সংক্রান্ত যে প্রতিযোগিতাগুলো হচ্ছে সেগুলো কেমন করা হবে? সহজ করা হবে নাকি শক্তিশালী করা হবে, নাকি ছাত্রদের নিরুৎসাহিত করা হবে এবং সেগুলোর সংখ্যা কমানো হবে? কোনটা সঠিক উত্তর? আপনারা অবশ্যই সঠিক উত্তরটা দিতে দিতে কিন্তু ভিডিওটা দেখবেন, কারণ আমি প্রত্যেকটারই উত্তর দেবো, সেগুলো সংক্রান্ত যা যা দরকার সেগুলোও বলবো। আপনারা চাইলে পজ করে নিয়ে সঠিক উত্তরটা কমেন্টে দেবেন। এখানে সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি, স্ট্রেংথেন্ড, মানে শক্তিশালী করা। এনইপির উদ্দেশ্যই তাই, যে লুকোনো ট্যালেন্ট, বাচ্চাদের মধ্যে যে লুকোনো ট্যালেন্ট আছে সেটাকে আরও বের করে নিয়ে আসা। তাই জন্য এই যে অলিম্পিয়াড এবং বিভিন্ন যে কম্পিটিশান, সেগুলো যে বিভিন্ন সাবজেক্টে হবে সেগুলোকে আরও বেশি করে শক্তিশালী করা, সেগুলোকে আরও স্ট্রেংথেন্ড করা, এটাই হচ্ছে এর উদ্দেশ্য। চলুন পরের প্রশ্নে আমরা যাই। কনসেপ্টস লাইক মোর লেস, লং শর্ট, ফার নিয়ার, বিগ স্মল, এটসেট্রা আর a vague term for comparison. B. Antonyms not necessary for learning mathematics. C. Simply English language adjectives. D. Important pre-number concepts. মানে বেশি কম, লম্বা ছোট, দূরে কাছে, মানে বড় ছোট, এই ধরনের যে ধারণাগুলো সেগুলো অ্যাকচুয়ালি কি, এর তুলনা করার ব্যাপারে একটা অস্পষ্ট শব্দ। বি. বিপরীত শব্দ, গণিত শেখার জন্য এগুলোর কোনো দরকার নেই। সি. শুধুই ইংরেজি বিশেষণ বা অ্যাডজেক্টিভ যেটা বলছে। নাম্বার ডি, সংখ্যা শেখার আগের গুরুত্বপূর্ণ ধারণা। কোনটা সঠিক উত্তর হবে? অবশ্যই সঠিক উত্তর হবে নাম্বার ডি, ইম্পর্টেন্ট প্রি নাম্বার কনসেপ্ট, মানে সংখ্যা শেখার আগে একটা গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া। প্রত্যেকেই জানি, যারা আমরা অঙ্কের বিভিন্ন সময় ক্লাস নিই ছোটো ছোটো বাচ্চাদের, যে সংখ্যার পরিচয় দেওয়ার আগে, যে কোনো সংখ্যার সংখ্যার সাথে পরিচিত করার আগে বাচ্চাদের এই ধরনের যে তুলনা দেওয়া, যে ডিফারেন্সগুলো বোঝানো, সেই ধারণাগুলো দেওয়াটা অনেক বেশি দরকার। তাহলে তাদের সঠিক সংখ্যা সম্বন্ধে ধারণাটা তৈরি হয়, যাকে বলা হচ্ছে প্রি নাম্বার কনসেপ্ট। চলুন পরের প্রশ্নে আমরা যাই। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বছরে এসেছে, যে টেটগুলো হয়েছিল সেই টেটের পরীক্ষার প্রশ্ন থেকেই এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। এবং অঙ্কের এনসিএফ 2005 classroom research shows systematic devaluation of girls as incapable of maths even when they perform well. Most appropriate reason: A. Poor performance due to fear of maths.
B. Maths is a male-dominated subject by nature. C. Gendered constructs of society lead to belief that boys use more innovative strategies and thus have better conceptual understanding. D. Mathematical ability in boys is innate. এই হচ্ছে বিষয়। এটার বাংলায় যদি করা যায় সেক্ষেত্রে দাঁড়ায় যে এনসিএফ 2005 কি বলছে, যে মেয়েরা গণিতে ভালো ফল করলেও তাদেরকে এ ব্যাপারে মানে ইনক্যাপেবল, মানে অক্ষম বলে মনে করা হয়। এটার সব থেকে উপযুক্ত কারণটা কোনটা? এ. গণিত নিয়ে ভয়ের কারণে মেয়েদের খারাপ রেজাল্ট হয়। নাম্বার বি. গণিত স্বভাবতই ছেলেদের বিষয়। নাম্বার সি. সমাজের তৈরি যে জেন্ডার ধারণা সেটা থেকে মনে করা হয় যে ছেলেরা নতুন উপায়ে চিন্তা করতে পারে, মানে নতুনভাবে নিত্য নতুন চিন্তা করতে পারে, তাই ওরা খুব ভালোভাবে অঙ্কটা বুঝতে পারে মেয়েদের তুলনায়। নাম্বার ডি. ছেলেদের গণিতের ক্ষমতা জন্মগত। কোনটা সঠিক? সঠিক উত্তর, যেটা আমরা সমাজে প্রতিনিয়ত দেখি, একটা জেন্ডার বায়াস, মানে সমাজে একটা আগে থেকেই পূর্ব পরিকল্পিত একটা ধারণাই আমাদের মধ্যে রয়েছে যে ছেলেরাই এই অঙ্কের বিষয়ে অনেকটা এগিয়ে, মেয়েরা কিন্তু মানে ভালো অঙ্ক করলেও সেই স্বীকৃতিটা তারা পান না। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে নাম্বার সি. জেন্ডার্ড কনস্ট্রাক্টস অফ সোসাইটি lead to belief that boys use more innovative strategies and thus have better conceptual understanding. পরের প্রশ্ন আমরা দেখব, classroom researches have shown that most of the students find mathematics more difficult than the other subjects they study in the same class. Which of the following aspects of the nature of mathematics adds to this fear? A. The vast knowledge base of mathematics. B. The scope of multiple answers to a given question in mathematics. Number C. The scope of a number of different methods to solve a problem in mathematics. D. The abstract nature of primary concepts in mathematics. কোনটা সঠিক? এর বাংলাটা বলে নিই। গবেষণায় দেখা গেছে যে বেশিরভাগ বাচ্চা একই ক্লাসে পড়া অন্য বিষয়ের তুলনায় গণিতকে বেশি কঠিন মনে করে, আর গণিতের কোন বৈশিষ্ট্যটার জন্য তাদের মনের মধ্যে এই ভয়টা তৈরি হয়, যে সেই ভয়টা আরো বেশি বেড়ে যায় দিনকে দিন। এ. গণিতের যে ভাস্ট নলেজ, যে অনেক ফর্মুলা যেগুলো মনে রাখার বিষয়, সেই বিষয়গুলো তাদেরকে অনেক বেশি আতঙ্কটা ধরিয়ে দেয়। নাম্বার বি. একটা প্রশ্নের একাধিক উত্তর হতে পারে, সেই বিষয়টা। নাম্বার সি. একটা প্রশ্নের সমাধানের অনেক রকম পদ্ধতি থাকার ব্যাপার। নাম্বার ডি. প্রাইমারি কনসেপ্ট রয়েছে, সেগুলোর একটা অ্যাবস্ট্রাক্ট নেচার, সেই বিষয়টা। তাহলে কোনটা সঠিক উত্তর? অবশ্যই সঠিক উত্তর হবে নাম্বার ডি, দ্য অ্যাবস্ট্রাক্ট নেচার অফ প্রাইমারি কনসেপ্টস। প্রাইমারি কনসেপ্ট মানে যেমন ধরুন সংখ্যার ধারণা, কোনো স্থানীয় মান, এই বিষয়গুলো কি বাচ্চারা তো চোখে দেখতে পাচ্ছে না, তাদের কাছে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, একটা বিমূর্ত বিষয়। তাহলে যখন তারা চোখে দেখতে পাচ্ছে না, তাহলে সেই বিষয়টা শেখার বা জানার একটা আগ্রহ স্বাভাবিকভাবেই তার আসবে না, আর এখান থেকেই তৈরি হয় একটা ভয়, একটা অনীহা। তাহলে এই অ্যাবস্ট্রাক্ট যে কনসেপ্টগুলো, সেগুলোই কিন্তু গণিত শিক্ষার মূল বাধা হয়ে দাঁড়ায় ছোট ছোট বাচ্চাদের। এটা হচ্ছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে নাম্বার ডি। পরের প্রশ্ন, which depicts a situation where children are constructing knowledge on their own? A. The best student reads the multiplication tables aloud. Rest, repeat. Number B. Children recite tables in a chorus. Number C. Children are given manipulatives like number grids, tokens in rectangular arrays and explore multiplication patterns using them. D. Teacher writes incomplete tables on the blackboard. Children complete them.
কোন পরিস্থিতিতে বাচ্চারা নিজেরাই তাদের জ্ঞানটা তৈরি করছে, এই হচ্ছে প্রশ্ন। কনস্ট্রাক্টিং নলেজ, এ ক্লাসের সেরা ছাত্র নামতা পড়ে এবং বাকিরা সেটা রিপিট করে সেটা শুনে শুনে। বি বাচ্চারা একই সুরে মানে জোরে জোরে নামতা আবৃত্তি করছে। নাম্বার সি বাচ্চাদের নাম্বার গ্রিড, রেক্ট্যাঙ্গুলার অ্যারেতে সাজানো টোকেন ইত্যাদি দেওয়া হয়েছে এবং ওরা নিজেরাই গুণের প্যাটার্ন খুঁজে বের করছে। নাম্বার ডি শিক্ষক ব্ল্যাকবোর্ডে অসম্পূর্ণ নামতা লেখেন, বাচ্চারা সেটা পূরণ করেন। তাহলে কোন ক্ষেত্রে বাচ্চারা তাদের নিজেদের জ্ঞানটা নিজেরাই তৈরি করতে পারবে, কোন বিশেষ ক্ষেত্রে, কোন অপশনটা সঠিক হবে? সঠিক উত্তর হচ্ছে নাম্বার সি, চিলড্রেন গিভেন ম্যানিপুলেটিভস এক্সপ্লোরিং প্যাটার্নস, মানে নিজেরাই ম্যানিপুলেটিভ দিয়ে প্যাটার্নটা খুঁজছে। তাহলে এটাই কিন্তু তাদের নিজেদের যে জ্ঞান, যে নলেজ, সেটা তৈরি করতে সব থেকে বেশি সাহায্য করবে। এইভাবেই তাদের অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলো অনেক বেশি পরিষ্কার হবে। আমরা যে কনসেপ্টটা নিয়ে সব থেকে বেশি আলোচনা করি, যে লার্নিং বাই ডুইং, নিজের হাতে কলমে একটা কাজ করে সে শিখছে, তার নিজের জ্ঞানটা সে নিজেই গড়ছে। পরের প্রশ্ন, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে টু হেল্প এ প্রাইমারি লার্নার ভিজুয়ালাইজ দ্য ইকুইভ্যালেন্স বিটুইন 2/3 and 4/6 using division method, using LCM, least common multiple method, C using fraction discs। মানে প্রাথমিক স্তরে বাচ্চাদেরকে যে ভগ্নাংশ, এখানে যেমন 2/3, 4/6 যে সমান ইকুইভ্যালেন্ট, সেটা চোখে দেখানোর সব থেকে ভালো উপায় কোনটা? ডিভিশন পদ্ধতি ব্যবহার করা, এলসিএম পদ্ধতির ব্যবহার, অথবা ফ্র্যাকশন ডিস্কস, মানে চাকতির মতো একটা সার্কুলার একটা মডেল হয় যেটা দেখে তারা বুঝতে পারবে যে ফ্র্যাকশন দুটো ইকুয়াল। কোনটা সব থেকে পারফেক্ট? এখানে অবশ্যই নাম্বার সি, ইউজিং ফ্র্যাকশন ডিস্কস। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, তারা যে বিষয়টা চোখে দেখছে না সেটা বুঝবে কি করে? তাহলে এমন কিছু পন্থা অবলম্বন করতে হবে যাতে সেই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা তাদের চোখের সামনে পরিষ্কার একটা ছবির মতো আমরা তুলে ধরতে পারি, আর সেটারই সঠিক পদ্ধতি হচ্ছে ফ্র্যাকশন ডিস্কস। তাই সেই জন্য এটার সঠিক উত্তর হবে নাম্বার সি। পরের প্রশ্ন, এ টিচার ইউজেস রোল প্লে মেথড ইন ম্যাথামেটিক্স ক্লাস। আর এম ইজ এ keeping children busy, B projecting ideas, C entertaining children, maintaining discipline। মানে একজন শিক্ষক অঙ্কের ক্লাসে রোল প্লে মানে অভিনয়ের মাধ্যমে শেখানো, যেটা আমরা প্রায়ই করি, কিন্তু এই পদ্ধতি ব্যবহার করলেন। তার উদ্দেশ্যটা কি? এ বাচ্চাদের ব্যস্ত রাখা, বি ধারণাগুলো তুলে ধরা, নাম্বার সি বাচ্চাদের আনন্দ দেওয়া, নাম্বার ডি ডিসিপ্লিন বজায় রাখা। অবশ্যই সঠিক উত্তর নাম্বার বি, প্রজেক্টিং আইডিয়াস। অর্থাৎ তিনি যে বিষয়টা পড়াচ্ছেন সেই কনসেপ্টগুলো খুব সহজে বাচ্চাদের সামনে তুলে ধরা। রোল প্লে বেসড যে লার্নিং, সেটাতে কিন্তু খুব সহজে এই বিষয়টা করা যায়। আচ্ছা, এবার পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু NCF 2005, which is not the prime objective of teaching measurement in primary classes? A to enhance estimation skills, B to make children familiar with standard units, C to make children differentiate between standard and non-standard units, D to develop mastery in solving all problems related to measurement। NCF 2005 অনুযায়ী প্রাইমারি সেকশনে মানে প্রাথমিক বিভাগে মেজারমেন্ট, মাপ করা, পরিমাপ শেখানোর যে উদ্দেশ্য এখানে সেটা কোনটা নয়? এ আন্দাজ করার দক্ষতা মানে এস্টিমেশন স্কিল বাড়ানো, নাম্বার বি স্ট্যান্ডার্ড ইউনিটের সাথে পরিচয় করানো,
নাম্বার সি, স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড ইউনিট এর মধ্যে পার্থক্যটা বোঝানো। নাম্বার ডি, মেজারমেন্টের সব রকম সমস্যা সমাধানের দক্ষতা তৈরি করা। মেজারমেন্ট রিলেটেড যত রকম সমস্যা আছে সব রকম সমস্যার সমাধানের একটা দক্ষতা তৈরি করা। অবশ্যই নাম্বার ডি, টু ডেভেলপ মাস্টারি ইন সলভিং অল প্রবলেমস। প্রাথমিক বিভাগের উদ্দেশ্য কিন্তু সেটা না, পড়াশোনার উদ্দেশ্য কিন্তু সেটা নয় যে সে স্ট্যান্ডার্ড ইউনিট, নন স্ট্যান্ডার্ড ইউনিট, মানে মেজারমেন্টের চ্যাপ্টার যখন করানো হচ্ছে সে এই রিলেটেড যত রকম সলিউশন হবে, যত রকম প্রবলেম হবে তার সলিউশন করতে পারবে। এটা একদম উদ্দেশ্য নয়, এটা এম নয়। উদ্দেশ্য হচ্ছে যে বেসিক বিষয়গুলো, স্ট্যান্ডার্ড ইউনিট কোনগুলো, নন স্ট্যান্ডার্ড ইউনিট কোনগুলো, এই যে কনসেপ্টগুলো সে যেন বোঝে। তারপর তো বাকি ক্লাস পড়েই আছে, পরবর্তীতে গিয়ে সে সেই মেজারমেন্ট রিলেটেড সমস্ত সলিউশন, সমস্ত প্রবলেমের সলিউশন সহজেই করতে পারবে। পরের প্রশ্ন, ইন আ প্রাইমারি গ্রেড ম্যাথামেটিক্স টেক্সট বুক দ্য কনসেপ্টস শুড এ proceed from complex to simple, B proceed from abstract to concrete, C proceed from concrete to abstract, D be introduced through formal algorithms। মানে প্রাইমারিতে ক্লাসের গণিত বইয়ে কনসেপ্টগুলো কিভাবে সাজানো উচিত, অঙ্কের যে বইটা রয়েছে সেই কনসেপ্টগুলো কেমনভাবে সাজানো উচিত। এ, জটিল থেকে সহজের দিকে, বি অ্যাবস্ট্রাক্ট থেকে কংক্রিটের দিকে, সি কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টের দিকে, ডি ফর্মাল অ্যালগোরিদম দিয়ে শুরু করা উচিত। অবশ্যই সঠিক উত্তর হবে নাম্বার সি, প্রসিড ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, মানে কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টের দিকে নিয়ে যাওয়া উচিত। আমি বারবারই বলছি এবং এই বিষয়টাই কিন্তু দেখুন ঘুরিয়ে ফিরিয়ে আসছে যে অ্যাবস্ট্রাক্ট যে আইডিয়াগুলো, যেগুলো বাচ্চারা চোখে দেখতে পায় না, যে কনসেপ্টগুলো, সেগুলোকে চোখের সামনে তুলে ধরতে হবে কোনো ছবি বা কোনো রকম মাধ্যমে, মানে কংক্রিট আইডিয়া দিতে হবে। এই পদ্ধতিতেই যেন সিলেবাসগুলো, টপিকগুলো পরপর সাজানো হয়, এটাই কিন্তু হওয়া উচিত। পরের প্রশ্ন, which is not a stage of school education as recommended in NEP 2020? A, foundational stage, B, primary stage, C, preparatory stage, D, middle stage। মানে NEP 2020 অনুযায়ী স্কুল শিক্ষার কোন স্টেজটা নেই? এ ফাউন্ডেশনাল স্টেজ, প্রাইমারি স্টেজ, প্রিপারেটরি স্টেজ, ডি মিডল স্টেজ। অবশ্যই এখানে নাম্বার বি প্রাইমারি স্টেজ, এই প্রাইমারি স্টেজটা কিন্তু NEP 2020 অনুযায়ী নেই। এখানে 5+3+3+4, 5-3-3-4 এইভাবে স্টেজটাকে কিন্তু ব্রেক করা হয়েছে। ফাউন্ডেশনাল, প্রিপারেটরি, মিডল আর সেকেন্ডারি স্টেজ, এই চারটে স্টেজে কিন্তু ভাগ করা হয়েছে। আর এখানে এটাই একটা বিষয় যে NEP 2020-তে প্রাইমারি স্টেজ বলে কিন্তু আলাদা কিছুর উল্লেখ এখানে নেই। পরের প্রশ্ন, as per NCF 2005 vision statement, school mathematics takes place in a situation where a children learn to enjoy mathematics, B, teachers are expected to engage low performing students in class activities, C, bright children pose and solve meaningful problems। কোনটা আনসার হবে? অনলি এ, অনলি বি, অনলি এ অ্যান্ড সি, অর বি অ্যান্ড সি? কোনটা? মানে NCF 2005-এর ভিশন স্টেটমেন্ট অনুযায়ী স্কুলে অঙ্ক এমন পরিবেশে পড়ানো উচিত যেখানে স্টেটমেন্ট এতে বলছে বাচ্চারা সেই অঙ্কটাকে উপভোগ করতে শেখে, গণিত বিষয়টাকে উপভোগ করতে শেখে। আর পরের স্টেটমেন্টে বলছে দুর্বল বাচ্চাদেরও ক্লাসের অ্যাক্টিভিটিতে যাতে যুক্ত করা যায়, সেই বিষয়টা শিক্ষকদের কাছ থেকে আশা করা হয়। নাম্বার সি এর যে বলছে যে অপশনটা, মেধাবী বাচ্চারা যে অর্থবহ সমস্যা তৈরি করে এবং সমাধান করে। সঠিক উত্তর নাম্বার এ এবং সি। শুধুমাত্র এখানে নাম্বার বি, মানে পুরো ভিশন কিন্তু এই কথাটা বলে না যে শুধুমাত্র দুর্বল বাচ্চাদেরই অ্যাক্টিভিটিতে যুক্ত করতে হবে, সেই জন্য নাম্বার বিটা এখানে বাদ যাচ্ছে। এ আর সি ঠিক আছে। অ্যাকর্ডিং টু NCF 2005, which statements are true about mathematics learning among primary grade learners? A, children learn more when the teacher explains the concept
and the child reproduces it. B. Opportunities to be provided to children to engage them in different activities, quizzes and discussions. Number C. Connecting children's already existing ideas with the concepts to be taught. কোনটা B and C নাকি A and C নাকি A and B নাকি অনলি B? কোনটা সঠিক উত্তর হবে? এখানে বাংলা যেটা বলে দিই, এনসিএফ 2005 অনুযায়ী প্রাইমারির যে বাচ্চারা গণিতের শিক্ষা নিয়ে কোন পয়েন্টগুলো, কোন স্টেটমেন্টগুলো এখানে সত্যি বা ঠিক? এ, শিক্ষক বুঝিয়ে দেন আর বাচ্চা সেটা হুবহু বলতে বা লিখতে পারলে তার শেখাটা অনেক বেশি হয়। বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি, কুইজ আর ডিসকাশনে যুক্ত করার সুযোগ করে দিতে হবে। নাম্বার সি, বাচ্চাদের আগে থেকে জানা ধারণার সাথে নতুন শেখানো কনসেপ্ট জুড়ে দিতে হবে। তাহলে কোনটা সঠিক হবে? সঠিক উত্তর নাম্বার বি অ্যান্ড সি। নাম্বার বি অ্যান্ড সি। শুধুমাত্র শিক্ষকের কথা শুনে সে হুবহু সেটাকে রিপ্রোডিউস করবে, এটা কিন্তু কনস্ট্রাকটিভিস্ট পদ্ধতি নয়। তাই অপশন এটা এখানে বাদ যাচ্ছে। তাই বি আর সি শুধুমাত্র এখানে রাইট স্টেটমেন্ট। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এখন পরবর্তী ভিডিও ঠিক এইভাবেই রিভিশন বেসড নিয়ে আসবো বিগত বছরের প্রশ্নগুলো, যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, পেডাগজি রিলেটেড, সিডিপি রিলেটেড, সেগুলো কিন্তু এখন আলোচনার মূল বিষয়ে থাকবে আমাদের। তাই আপনারা প্রস্তুতি খুব ভালোভাবে নিন। আর ভিডিও তো আসছেই, দেখা হচ্ছে আগামী পর্বে। আপনারা খুব ভালো থাকবেন। ধন্যবাদ।